আমাদের রেকর্ডিং অলরেডি চালু হয়ে গেছে। তো এবার পুরো স্ক্রিন আমি তোমাদের সামনে নিয়ে আসছি। তো আমার মনে হয় যে এখানে দেখা যাওয়ারই কথা। ঠিক আছে, প্রবলেম হওয়ার কথা না। আচ্ছা, আমরা আজকে ফান্ডামেন্টালস অফ নার্সিং এর জাস্ট বেসিক কিছু বিষয় নিয়ে আলোচনা করব। সো ফান্ডামেন্ট কিছুই তো দেখা ফান্ডামেন্টালস অফ যায় না ভাইয়া, কিছু দেখতে পাই না। স্ক্রিনে কোনো লেখা আসে না, কোনো কিছু আসে না। স্লাইড আসে না তোমাদের স্ক্রিনে? না ভাইয়া, স্লাইড আসে নাই। জি ভাইয়া আমরা তো চলে দেখতে আসছে। পাচ্ছি ভাইয়া, দেখতে স্লাইড তো পাচ্ছি। আসছে তো, তাহলে আসে নাই। আমার ভাইয়া দেখতে জি পাচ্ছি দেখা তো, কোনো যায়। সমস্যা হচ্ছে না ভাইয়া, ক্লাসটা শুরু করলে ভালো হয়। হ্যাঁ, তাহলে অনেকে তো দেখতে পাচ্ছ। আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, একটু কাইন্ডলি একটু মিউট করে রাখি। আচ্ছা, fundamentals of nursing encompasses essential principles and skills that form the foundation of nursing practice। মানে fundamentals of nursing মানে হচ্ছে কি এমন একটা সাবজেক্ট যেটা হচ্ছে কি আমাদের নার্সিং সেক্টরের একটা বেস। যেমন চিন্তা করো প্রত্যেকটা সেক্টর, যেমন ইঞ্জিনিয়ারিং সেক্টর, ডক্টর সেক্টর এবং অন্যান্য যেই সাবজেক্ট গুলো রয়েছে, সো ওখানে যদি আমরা কোনো বিএসসি প্রোগ্রাম করতে যাই, তো সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে প্রত্যেকটা সাবজেক্টেরই কিন্তু ফান্ডামেন্টালস রয়েছে। তার মানে বেসিক যে বিষয়গুলো, সেই ফান্ডামেন্টাল সাবজেক্টটা কিন্তু রয়েছে। সো নার্সিং এর ফান্ডামেন্টাল সাবজেক্টটা অবশ্যই রয়েছে, এবং এই ফান্ডামেন্টাল সাবজেক্টটা আমাদেরকে জাস্ট ডিসক্রাইব করে আমাদের কিভাবে বেসিক পেশেন্ট কেয়ার দিতে হয়, কিভাবে পেশেন্টের হাইজিন মেনটেন করতে হয়, ভাইটাল সাইন মনিটরিং করতে হয়, এবং পেশেন্ট টু নার্স এবং নার্স টু ডক্টরস কিভাবে আমাদের কমিউনিকেশনটা বজায় রাখতে হয়। এছাড়াও আন্ডারস্ট্যান্ডিং দ্য ইথিক্যাল অ্যান্ড লিগ্যাল অ্যাসপেক্টস অফ নার্সিং, মানে হচ্ছে কি আমাদের কিছু রাইটস রয়েছে, পেশেন্টদের কিছু রাইটস রয়েছে এবং নার্সদেরও কিছু রাইটস রয়েছে এবং কিছু অব্লিগেশন রয়েছে। এই অব্লিগেশন এন্ড রাইটস বোথ জিনিসই কিন্তু প্রত্যেকটা নার্সের জন্য জানা প্রয়োজন, এবং অবশ্যই এটা প্রাথমিক লেভেলে প্রয়োজন। এই জিনিসটাকে বলা হচ্ছে কি ইথিক্যাল অ্যান্ড লিগ্যাল অ্যাসপেক্টস। ঠিক আছে, তো আমরা একটু নেক্সট যদি যাই, তাহলে দেখি ইট emphasizes the holistic care of individuals considering their physical, emotional and social needs। মানে হচ্ছে এই বিষয়গুলা, এই প্রত্যেকটা বিষয় হচ্ছে আমাদের ফিজিক্যাল, ফিজিক্যাল যে নিড আছে, ইমোশনাল নিড আছে, সোশ্যাল নিড, এই প্রত্যেকটা বিষয় কিন্তু যদি আমরা মেনটেন করি, সেটা হবে কি প্রত্যেকের প্রতি হলিস্টিক নার্সিং কেয়ার প্রোভাইড করা। সো হলিস্টিক নার্সিং কেয়ার প্রোভাইড করতে হলে আমাদের কি কি বিষয় মাথায় রাখতে হবে? তিনটা বিষয় মেনলি মাথায় রাখতে হবে। একটা কি ফিজিক্যাল, একটা হচ্ছে ইমোশনাল, একটা হচ্ছে সোশ্যাল নিডস। ওকে, সো ফান্ডামেন্টালস অফ নার্সিং অলসো ইনভলভ ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যান্ড প্রবলেম সলভিং টু প্রোভাইড সেফ অ্যান্ড ইফেক্টিভ পেশেন্ট কেয়ার। মানে ফান্ডামেন্টালস অফ নার্সিং হচ্ছে কি যে প্রত্যেকটা নার্সকে, এজ এ নার্স হিসেবে আমি যখন একটা পেশেন্টকে নিয়ে কাজ করবো, পেশেন্টকে যখন কেয়ার প্রোভাইড করবো, অবশ্যই আমাকে আমার একটা আইকিউ থাকতে হবে। ঠিক আছে, ক্রিটিক্যাল থিঙ্কিং একটা অ্যাবিলিটি থাকতে হবে। আদারওয়াইজ আমি যদি একটা পেশেন্টকে নিয়ে কাজ করি, জাস্ট ডক্টর বললো আমাকে যে এই ড্রাগসটা এখন তুমি ডায়াজিপাম দিয়ে দাও, তো ডায়াজিপাম আমি দিয়ে দিলাম। এখন আমি জানলাম না যে পেশেন্টকে কিছুক্ষণ আগে সেম মেডিসিনটা দেওয়া হয়েছে। তো আমাকে চিন্তা করতে হবে না, আমি যেহেতু আমার কাজ যেহেতু পেশেন্টকে মেডিকেশনটা দেওয়া, প্রোভাইড করা, তো সেই ক্ষেত্রে আমাকে আগে জানতে হবে যে সে কোন স্টেজে আছে, সে মেডিকেশন পেয়েছে কিনা, হ্যান্ড ওভার আগের পেশেন্টটা আগের নার্স দিয়ে গেছে কিনা। সো আমাদেরকে এই ক্রিটিক্যাল থিঙ্কিং করে জেনে শুনে দেন কাজটা করতে হবে। মেডিকেশন লেখা আছে বলে আমি যে পেশেন্টকে দিয়ে দিব সেরকম না। সো ক্রিটিক্যাল থিঙ্কিং ইজ মোস্ট ইম্পর্টেন্ট ইন নার্সিং সেক্টর। সো এই জিনিসটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। এবং কিছু প্রবলেম, সেক্ষেত্রে দেখা যাচ্ছে প্রবলেম সলভিং টু প্রোভাইড সেফ অ্যান্ড এনভায়রনমেন্ট পেশেন্ট ইফেক্টিভ পেশেন্ট কেয়ার। সো ইফেক্টিভ পেশেন্ট কেয়ার আমাকে যদি দিতে হয়, তো সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই একটা সেফ এনভায়রনমেন্ট প্রোভাইড করতে হবে। আদারওয়াইজ সেফ এনভায়রনমেন্ট যদি আমরা তাকে প্রোভাইড না করি, যদি আমরা তার প্রবলেম গুলো সলভ না করে দিই, তাহলে কি হবে, পেশেন্ট স্যাটিসফ্যাকশনটা আসবে না অ্যাকচুয়ালি। সো আমরা যদি দেখি, তাহলে কোন কোন যদি স্টলে যাই, দোকানে যাই বা কোনো শোরুমে যাই, আমরা কোনো ফুড পার্টিকেল হোক বা কোনো লাইভ লিডিং পার্টিকেল হোক, কোনো কোনো কিছু যদি কিনতে চাই, সেক্ষেত্রে যদি আমাদের সাথে যে বিক্রেতা সে যদি খুব ভালো বিহেভ না করে, তাহলে কি হবে, আমরা আলটিমেটলি তার কাছে যাব না। কেন যাবো না? কারণ আমার আলাদা অপশন রয়েছে, আমি অন্য কোনো স্টলে যেতে পারি বা অন্য কোনো মার্কেটে যেতে পারি। ঠিক আছে, আমার অপশন রয়েছে। তো আমি কেন তার কাছে যাবো? তার বিহেভ যদি আমার কাছে ভালো মনে না হয়, তার
প্রবলেম সলভিং যে স্কিল সেটা আমার কাছে ভালো মনে না হয়। সো অ্যাকচুয়ালি কি হচ্ছে, বিজনেসটা কে ডাউন করছে, বিজনেসটা কিন্তু ডাউন করে দিচ্ছে ওই নার্স। কেন? কারণ নার্স কিন্তু সবসময় উইথ দ্য পেশেন্ট they can handle the all sectors of health related issue. So always নার্স কিন্তু পেশেন্টের সাথে থাকে এবং পেশেন্টের সাথে থেকে তার প্রবলেম গুলো সলভ করে। এখন নার্সদের থেকে যদি কোনো একটা পেশেন্ট কোনো একটা অকারেন্স পেয়ে যায়, কোনো ইস্যু পেয়ে যায়, তাহলে কি হবে, অটোমেটিক্যালি সেটা মার্কেটিং এর উপর কি পড়বে, একটা ব্যাড ইফেক্ট পড়বে। সো এই জন্য প্রবলেম সলভিং স্কিলটা প্রত্যেক নার্সের জন্য গুরুত্বপূর্ণ। সো আমি আবারও সবাইকে একটু রিমাইন্ড করে দিতে চাই যে আমাদের যে প্রত্যেকটা সেকশনের থেকে আমাদের কিছু বেসিক ধারণা রয়েছে এবং ধারণাগুলো আমরা একটু ডিটেইলসলি বলার চেষ্টা করি। কেন? কারণ হচ্ছে আমাদের কম্প্রিহেনসিভ যে এক্সামিনেশন, এই এক্সামিনেশনের আমাদের যে ধাঁচের কোশ্চেন বর্তমানে হচ্ছে, এই ধাঁচ অনুযায়ী কিন্তু আমাদের এই ক্লাসগুলো সাজানো এবং বেসিক জিনিসগুলো আমরা এই কারণেই প্রথমে বলে রাখি, যাতে করে আপনারা কোশ্চেন যখন আমরা সলভ করব, সেই কোশ্চেন সলভ করার সময় যাতে এই জিনিসগুলো মাথায় রেখে কোশ্চেন সলভ করতে পারেন। সো অনেকের ভুল হয়ে যাবে কোশ্চেন সলভ করতে গিয়ে। সো ভুলগুলো আমরা দেখাই দিই এই কারণে, যাতে করে আমরা কম্প্রিহেনসিভের পরীক্ষার হলে বসে বুঝতে পারি যে না, আসলে এই জিনিসগুলো আসলে আমাদের। ভাইয়া স্লাইডটা তো দেখা যাচ্ছে না। স্লাইডটা কি কেউ দেখতে পাচ্ছেন না? না ভাইয়া, আর দেখা জি না যাচ্ছে স্যার। কিছুই দেখা যায় না। এভাবে ক্লাস করা কি সম্ভব আদৌ? আচ্ছা, কেন আমরা তো দেখি আমাদের লাইভ ক্লাসে ভালো হয়। আচ্ছা, স্লাইড দেখতে পাচ্ছেন এমন কেউ আছেন? জি ভাইয়া আছে। দেখা যাচ্ছে না ভাইয়া, কিছুই দেখা যাচ্ছে না। আমিও দেখা পাচ্ছি না। এক মিনিট ভাইয়া একটু দেখা মিউট করি। যাচ্ছে, একটু স্ক্রল করলে সবাই দেখা একটু যাবে। সবাই একটু মিউট করি। আচ্ছা, স্লাইড দেখতে পাচ্ছি এমন কেউ আছেন? জি ভাইয়া। জি ভাইয়া আছে। এতগুলো মানুষ স্লাইড দেখতে পাচ্ছে, বাদ বাকি কয়েকজন মানুষ দেখতে পাচ্ছে না। তো আমার ভাই, মনে হয় এতক্ষণ পাচ্ছিলাম, হঠাৎ চলে গেছে, এখন আর দেখা যায় না। তো হঠাৎ চলে গেছে মানে কি? তার মানে হচ্ছে যে আপনার হয়তোবা আপনার ডিভাইসে নেটওয়ার্ক কানেকশনটা একটু লো হয়ে গেছে বা একটু দুর্বল হয়ে গেছে। তো বারবার যদি আপনারা এভাবে আনমিউট করে বলেন যে এটা সমস্যা, ওটা সমস্যা, তখন অন্যদের সমস্যা হবে। ঠিক আছে? তো আপনাদের প্রবলেম গুলো হলে জাস্ট আপনার নিজের একটু ট্রাই করবেন যে ওই জায়গা থেকে কিভাবে ওভারকাম করা যায়। কারণ আমাদের এখান থেকে স্টপ হয়ে গেছে, এই কারণে দেখতে পাচ্ছি না। আমাদের এখান থেকে তো প্রবলেম হচ্ছে না, এটা তো আপনাকে বুঝতে হবে যে প্রেজেন্টেশন স্টপ মানে আপনার ওখানে হয়তোবা নেট প্রবলেম। আপনি জাস্ট একটু ট্রাই করেন যে একটু ভালো নেটে এসে ক্লাসটা করার। ঠিক আছে? কারণ আমরা চাই যে প্রত্যেকটা স্টুডেন্ট যাতে ভালো করে শিখতে পারে। আর যদি মনে করেন যে না, একটা 5 মিনিট বা 4 মিনিট 2 মিনিট একটু প্রবলেম হচ্ছে, তখন আপনারা তো এই ক্লাসটা আবার দেখতে পাবেন না। আপনাদের ফেসবুকে আপনারা অবশ্যই ক্লাসটা রেকর্ডিং করা থাকবে আমাদের কাছে এবং রেকর্ডিংটা আমরা আপলোড করে দিব, তখন আমরা অবশ্যই আপনারা এটা দেখতে পারবেন। ঠিক আছে? সো আপনি যদি বারবার এসে বলেন যে না স্যার দেখতে পাচ্ছেন না, দেখতে পাচ্ছেন, তখন অন্যদের প্রবলেমটা হবে। ঠিক আছে? তো আমার মনে হয় যাদের এই প্রবলেম গুলো হচ্ছে যে নেট কানেকশন বারবার চলে যাচ্ছে বা নেট কানেকশন দুর্বল, আমার মনে হয় যে একটু রিফ্রেশ করে দেন হচ্ছে আবার একটু ট্রাই করবেন। ঠিক আছে? কারণ অনেকের হতে পারে নেট প্রবলেম, এটা রেয়ার কিছু না, এখানে আমারও হতে পারে। ঠিক আছে? সো থ্যাংক ইউ সো মাচ। আমরা একটু নেক্সট দিকে যাই। ভাইয়া একজন দেখতে পাচ্ছি। ভাইয়া স্লাইডটা একটু জুম করলে বেটার হয়, আমরা দেখতে পারি। আমার এখানে ফুল স্ক্রিন কিন্তু রয়েছে, স্ক্রিনটা কিন্তু ফুল স্ক্রিন রয়েছে। আমরা অনেকেই হয়তো মোবাইল ফোন থেকে দেখছেন, তাই না? মোবাইল ফোন থেকে যদি দেখে থাকেন কাইন্ডলি মিউট। জি স্যার, এরকম প্রবলেম হবে, কন্টিনিউ করতে থাকেন। তো যাদের মোবাইল ফোন থেকে যারা দেখছেন, তারা কাইন্ডলি মোবাইল ফোনে জুমের অপশন আছে, কাইন্ডলি একটু জুম করে নেবেন। কারণ হচ্ছে আমি যদি একটা পেজ ফুল দেখাতে যাই, তো পেজ ফুল দেখাতে গেলে আপনাদের মোবাইলের স্ক্রিনে একটু ছোট আসবে, এটা সত্য কথা, যেটা একটু ছোট আসবে। মোবাইলের স্ক্রিন একটু বড় করে দেখতে হলে আপনারা একটু জাস্ট জুম করে নিন। ঠিক আছে? জুম করলে আপনারা দেখতে পাবেন আশা করি। সো আমার মনে হচ্ছে আমার কথাগুলো যদি একটু মনোযোগ দিয়ে শোনেন, যদি অনেকের মাঝে মধ্যে দেখার প্রবলেমও হয়ে থাকে, আমার কথাগুলো একটু যদি মনোযোগ দিয়ে শোনেন, আমার মনে হয় যে আমাদের অ্যান্সার গুলো অবশ্যই দিতে পারবেন। ঠিক আছে? সো এখানে যে আমাদের দেখতেই হবে সবকিছু এমনটা না, যদি আপনার প্রবলেম হয়ে থাকে আপনি নাও দেখতে পারেন, সেক্ষেত্রে আমাদের কথাটা অন্তত শুনতে পারবেন, কথাটা শুনলেই বেটার। আর আমাদের রেকর্ড ক্লাস থাকবে এবং আপনি গ্রুপ থেকে চাইলে পরবর্তীতে ওটা দেখেও নিতে পারবেন। ঠিক আছে? সো এর উপর আপনাদের কি সুবিধা দেবো বলেন? সো এখন আসি আমাদের পরবর্তী বিষয়ে। সো ফ্লোরেন্স নাইটিঙ্গেল। সো নার্সিং এর কথা বললে আমাদের যে নামটা সবার সামনে চলে আসে, যে ব্যক্তির নামটা সামনে চলে আসে, তিনি হচ্ছে কি ফ্লোরেন্স নাইটিঙ্গেল।
তো ফ্লোরেন্স নাইটিঙ্গেলের এই জায়গাটা থেকে আমাদের আজকে যে ক্লাসটা শুরু হয়েছে, তো এই ক্লাসটা থেকে আপনারা মিনিমাম 3 থেকে 4টা কোশ্চেন কম্প্রিহেন্সিভে পাবেন। সো বি কেয়ারফুল to hear this question and answer and details of the basic knowledge. So Florence Nightingale কত সালে জন্মগ্রহণ করে এটা সবাই আমরা জানি, 1820 সালে জন্মগ্রহণ করে। এবং তাকে কি উপাধি দেওয়া হয়, তাকে কি উপাধি দেওয়া হয় সবাই জানে, পিওনারিং অফ নার্স। এরপরে আছে কি ক্রিমিয়ান ওয়ার এসে হচ্ছে তার কেয়ার প্রোভাইড করে ওই সময়টাতে। এবং হচ্ছে কি তাকে ফাউন্ডেশন মানে মডার্ন নার্সিং এর যে ফাউন্ডেশন, সেই ফাউন্ডেশন করার জন্য তাকে কি বলা হয়, মডার্ন নার্সিং এর ফাউন্ডার বলা হয়। ঠিক আছে, এরপরে কি আছে, তিনি হচ্ছে কি কি বিষয় নিয়ে কাজ করেন, তিনি হচ্ছে স্যানিটেশন এন্ড হাইজিন, হেলথ কেয়ার সেক্টরে তিনি কি কি বিষয় নিয়ে কাজ করেন, স্যানিটেশন এন্ড হাইজিন নিয়ে কাজ করেন। এরপরে কি আছে, নাইটিঙ্গেল কন্ট্রিবিউট সিগনিফিকেন্টলি ইনফ্লুয়েন্সড হেলথ কেয়ার রিফর্মস এন্ড নার্সিং এডুকেশন। একটা বিষয় চিন্তা করেন, যেই জায়গাটাতে শিক্ষার ধারাটা পৌঁছায়নি, সেই জায়গাটা দেখলে আমরা জাস্ট আসলে বুঝতে পারি যে না, এই জায়গাটাতে অশিক্ষিতদের বাস, মানে এই জায়গাটা আসলে কোনো সিকোয়েন্স নাই। মানে শিক্ষিতরা যেখানে থাকে ওইখানে কি হয়, আমরা কিন্তু দেখতে পাই যে সবার আচরণ থেকে বা সবার ক্যারেক্টার থেকে বা সবার অ্যাটেনশন থেকে আমরা বুঝতে পারি যে না, এই জায়গাটাতে আসলে শিক্ষিত মানুষের বসবাস। সো নার্সিং হচ্ছে এমন একটা প্রফেশন যে যখন এই প্রফেশনটা শুরু হয়, এটা শুরু আজকে থেকে না, অনেক আগে থেকে। যেমন মা শিশুকে কেয়ার দিবে, একটা ফ্যামিলিতে একটা ভাই বোনকে কেয়ার দিবে, অসুস্থতা হলে মানে অসুস্থ হলে কেউ ফ্যামিলি মেম্বারে কেয়ার দিবে, এটা অনেক আগে থেকে চলে আসে। তার মানে এই না যে নার্সিং ছিল না, এটা কিন্তু একটা নার্সিং এর মধ্যেই পড়ে। সো এই নার্সিং সেক্টরটা একটা লিগালাইজড ওয়েতে একটা এডুকেশনাল আন্ডারে যখন নিয়ে আসা হয়, তখন একটা নির্দিষ্ট কি ইউজ করা হয়, নির্দিষ্ট একটা কন্টেন্ট ইউজ করা হয়, নির্দিষ্ট একটা রুলস রেগুলেশন ইউজ করা হয়। সো ওই রুলস রেগুলেশন গুলো যখন নার্সিং এর মধ্যে নিয়ে আসা হলো, তখন ওটা কি হয়েছে, তখন একটা প্রফেশনালিজম দাঁড় করানো গেছে। সো এই প্রফেশনালিজম দাঁড় করানোর কাজটা করেছে কে, কাজটা করেছে হচ্ছে ফ্লোরেন্স নাইটিঙ্গেল। সো আমরা এখান থেকে বেশ কয়েকটা কোশ্চেন কিন্তু পেতেই পারি। ঠিক আছে, কত সালে জন্মগ্রহণ করেছে, কোন যুদ্ধে সে কেয়ার প্রোভাইড করেছে, কোন কোন বিষয়ের উপর সে কেয়ার প্রোভাইড করেছে, স্যানিটেশন হাইজিন। এরপর হচ্ছে কি তাকে কি নামে অভিহিত করা হয়, ঠিক আছে, লেডি অফ ল্যাম্প বলা হয়ে থাকে। এরপর কি ফাউন্ডার, ফাউন্ডার অফ মডার্ন নার্সিং। এরপর পিওনারিং, পিওনারিং একই কথা, ফাউন্ডার পিওনারিং, পিওনিয়ার অফ নার্স। ঠিক আছে, আচ্ছা আমরা জাস্ট নেক্সট কিছু কোশ্চেন সলভ করব। ঠিক আছে, আজকে আপনাদেরকে যেহেতু গুগল মিটে নিচ্ছি, সো আমি জাস্ট কোশ্চেন ওরকম ভাবে জিজ্ঞাসা করবো না, আমি জাস্ট কোশ্চেন গুলো জাস্ট ডিসক্রাইব করে যাবো। কোশ্চেন জিজ্ঞাসা করলে আনমিউট করতে, মিউট করতে আপনাদের অনেকটা জ্ঞানজাম সৃষ্টি হবে। ঠিক আছে, আমি জাস্ট এই জন্য আজকে ওই সেশনটা রাখছি না। আমি যেদিন ফেসবুকে জাস্ট লাইভে নিব ক্লাসটা, ওই দিন জাস্ট স্লাইড গুলো জাস্ট আপনাদেরকে কোশ্চেন দেখাবো, অ্যান্সারটা পরবর্তীতে দেখাবো। ঠিক আছে, জাস্ট আপনাদের কাছ থেকে আমরা কমেন্ট নিব, তারপরে আমরা অ্যান্সার গুলো দেখাবো। ঠিক আছে, সো বেস্ট অ্যান্সার যদি আমরা দেখি, তাহলে প্রথম বেস্ট অ্যান্সার হচ্ছে হোয়াট ইজ দ্য প্রাইমারি গোল অফ নার্সিং থিওরিজ অ্যান্ড কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক। মানে প্রাইমারি গোল নার্সিং এর, হোয়াট ইজ দ্য প্রাইমারি গোল, প্রাইমারি গোলটা কি, প্রথমে এখানে বলা আছে কি টু কমপ্লিকেট নার্সিং প্র্যাকটিস। অবশ্যই নার্সিং প্র্যাকটিসকে আমরা কি করবো না, কমপ্লিকেট মানে কি জটিল করার জন্য না। টু প্রোভাইড এ স্ট্যান্ডার্ডাইজড চেকলিস্ট, মানে হচ্ছে কি একটা স্ট্যান্ডার্ড চেকলিস্ট দেওয়ার জন্য। সো হ্যাঁ, চেকলিস্ট আমরা দিব, তো নার্সিং এর গোল কিন্তু এটা না। ঠিক আছে, এখন অনেকে এই জায়গাতে কিন্তু আটকে যায়, আমাদের যখন বেস্ট অ্যান্সার দিতে যায় কম্প্রিহেনসিভে, অনেকে এই জায়গাতে, এখন সে চিন্তা করবে স্ট্যান্ডার্ড চেকলিস্ট অবশ্যই তো নার্সকে দিতে হয়, তার মানে কি এটাই অ্যান্সার হতে পারে। বেস্ট অ্যান্সার গুলো কিন্তু কনফিউশন থাকে এরকম। এরপরে পরবর্তীতে কি আছে, টু গাইড এন্ড ইমপ্রুভ নার্সিং প্র্যাকটিস, মানে হচ্ছে নার্সিং যে প্র্যাকটিস, সেই প্র্যাকটিসটাকে গাইড করে এবং ইমপ্রুভ করার জন্য। ঠিক আছে, প্রাইমারি গোল অফ নার্সিং থিওরিজ এন্ড কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক। এরপরে কি আছে, টু এলিমিনেট ক্রিটিক্যাল থিংকিং। সো এলিমিনেট মানে হচ্ছে মধ্যস্থতা করা, ক্রিটিক্যাল থিঙ্কিং এর মধ্যে একটা মধ্যস্থতা করা। ঠিক আছে, তো এই ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে এখানে বেস্ট পয়েন্টটা যেটা দেখি সেটা হচ্ছে যে টু গাইড এন্ড ইমপ্রুভ নার্সিং প্র্যাকটিস। ঠিক আছে, এখন বাদ বাকি যেটা আছে 2 নাম্বার, বি নাম্বার এবং ডি নাম্বার, দুটাও কিন্তু অ্যান্সার হিসেবে আমরা চুজ করতে পারি। বাট এখানে যেটা আসবে সেটা হচ্ছে আমরা কোশ্চেনের মধ্যে কি ওয়ার্ড খুঁজবো। প্রথমত একটা কোশ্চেন দেখার পর আমরা কিন্তু খুব বেশি টাইম পাবো না। ঠিক আছে, একটা কোশ্চেন অ্যান্সার করার জন্য খুব বেশি টাইম পাবো না, সেক্ষেত্রে আমরা কি ওয়ার্ডটা খুঁজবো যে আসলে কোনটা চেয়েছে। প্রথমে আমরা দেখবো হোয়াট ইজ দ্য প্রাইমারি গোল,
তো আমরা গোলটাকে সিলেক্ট করবো, যে গোল হচ্ছে এখানে একটা কিওয়ার্ড এবং কিছু নার্সিং থিওরিজ এন্ড কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক। এই দুইটা ওয়ার্ড কিন্তু দুইটা কিওয়ার্ড, নার্সিং থিওরিজ, কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক। নার্সিং থিওরি এবং কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক এটা নার্সিং এর ক্ষেত্রে কি গোল নিয়ে আসে। সো নার্সিং এর গোল হচ্ছে টু গাইড এন্ড ইমপ্রুভ নার্সিং প্র্যাকটিস। এট লাস্ট হচ্ছে আমাদের যত কিছুই করি না কেন আমাদের নার্সিং এর প্র্যাকটিসটাকে ইমপ্রুভ করতে হবে, এটাই হচ্ছে আমাদের গোল। গোল ওয়াইজ আমাদের কি হচ্ছে থিওরিজ এবং কনসেপ্ট গুলাকে যদি আমরা ইউজ করি তাহলে আমরা ওই গোলটাতে পৌঁছাতে পারবো। সো এই জন্য রাইট অ্যান্সার হবে এখানে কোনটা, টু গাইড এন্ড ইমপ্রুভ নার্সিং প্র্যাকটিস। সো এইভাবে তোমাদের এই যে শীট গুলো দেওয়া হবে, শীটের প্রত্যেকটা কোশ্চেন কিন্তু এখানে আমি ডিসক্রাইব করে ওভাবে বলবো না, কারণ বলার ওটা সহজ না বা সময়ও হয়তো বা পাবো না। সেই ক্ষেত্রে তোমাদের যখন প্র্যাকটিস করতে দেওয়া হবে যে না বাসায় এই জিনিসগুলো তোমরা প্র্যাকটিস করবো, তখন তোমরা বাসায় এটাই করবা যে প্রত্যেকটা যে অপশন গুলো আছে অপশন গুলো ধরে ধরে প্র্যাকটিস করা। ঠিক আছে, এই অপশনটা হবে না কেন, এই অপশনটা হবে কেন, এই কেন কোশ্চেন গুলো অ্যান্সার যখন তুমি খুঁজবে তখন অটোমেটিক্যালি দেখবা যে তোমার একটা ভালো প্রিপারেশন হয়ে গেছে। আমি বলতেছি না যে এই কোশ্চেনটা তোমার কম্প্রিহেনসিভে থাকবে, বাট আমি এটা বলতে পারি যে এই কোশ্চেনটা তুমি অ্যানালাইসিস করো, তাহলে তুমি থিওরিজ গোলস রিলেটেড যদি কোনো কোশ্চেন আসে তুমি অ্যান্সার করতে পারবা। ঠিক আছে, এই কনফিডেন্সটা আমরা এখান থেকে দিয়ে দিব। ঠিক আছে, সো কোশ্চেন নাম্বার 2, হুইচ নার্সিং থিওরিস্ট is often referred to as the mother of nursing and laid the foundation for modern nursing practice. So এটা অবশ্যই সবাই পারবে যে মাদার অফ নার্সিং কাকে বলা হয় এবং laid the foundation for modern nursing practice এটা আসলে কি, এটা ফ্লোরেন্স নাইটিঙ্গেল, এটা সবাই জানে। What is the central focus of nursing conceptual framework? মানে সেন্ট্রাল ফোকাস নার্সিং কনসেপ্টের উপর আমরা কোনটা সেন্ট্রাল ফোকাস করব? সেন্ট্রাল ফোকাস করব হচ্ছে কি ফোকাস অ্যাডমিনিস্ট্রেশন অফ মেডিকেশন। এখন অ্যাডমিনিস্ট্রেশন অফ, কাইন্ডলি সবাই একটু মিউট করে রাখবেন। What is the central focus of nursing conceptual framework? বলছে কি যে আমরা নার্সিং কনসেপ্টের ক্ষেত্রে কোনটা আসলে সেন্ট্রাল ফোকাস করব? অ্যাডমিনিস্ট্রেশন অফ মেডিকেশন। হ্যাঁ, আমরা নার্সিং এজ এ নার্স হিসেবে আমরা তো মেডিকেশন দিবই, তাই না? এটা তো রাইট। এরপর কি প্রমোশন অফ হোলিস্টিক পেশেন্ট কেয়ার, মানে কি পেশেন্টের হোলিস্টিক পেশেন্ট কেয়ারটা যাতে ডেভেলপ করে সেই ক্ষেত্রে। এরপর কি আছে ডকুমেন্টেশন এন্ড ভিডিও দেখা যাচ্ছে, দেখা যাবে সাইড। আচ্ছা, হোয়াট ইজ দ্য সেন্ট্রাল ফোকাস অফ নার্সিং কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক? এটা বলছে কি যে প্রমোশন অফ হোলিস্টিক পেশেন্ট কেয়ার, তাহলে কি প্রমোশন অফ হোলিস্টিক পেশেন্ট কেয়ার, এটাও কিন্তু একটা রাইট অ্যান্সার। এরপর কি আছে ডকুমেন্টেশন অফ নার্সিং ইন্টারভেনশন, মানে নার্সিং এর একটা ইন্টারভেনশন আমরা করব, যেই কাজগুলো আমরা পেশেন্ট সাইডে গিয়ে করব সেই পেশেন্ট সাইডের কাজগুলোকে আমরা অবশ্যই ডকুমেন্ট করে রাখবো। এরপর কি আছে স্ট্রিক্ট অ্যাডিয়ারেন্স টু প্রোটোকলস। স্ট্রিক্ট অ্যাডিয়ারেন্স টু প্রোটোকলস মানে কি, মানে যে প্রোটোকল গুলো প্রত্যেকটা হসপিটাল আমাদেরকে নির্ধারণ করে দিবে যে এই প্রোটোকলের বাইরে যাওয়া যাবে না। আমরা এট দ্য ডিউটি টাইম we cannot use our smartphone or you cannot use some books or others which is not related to the patient and related to the care. So এই যে স্ট্রিক্ট অ্যাডিয়ারেন্স গুলো আছে এই প্রোটোকল গুলো অবশ্যই থাকবে। সো প্রত্যেকটা অ্যান্সারই কিন্তু এখানে রাইট হিসেবে আমরা ধরে নিতে পারি, বাট আমরা বেস্টটা চুজ করবো কিভাবে, দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। হোয়াট ইজ দ্য সেন্ট্রাল ফোকাস? সো আমাদের কিওয়ার্ডটা কোনটা, সেন্ট্রাল ফোকাস। নার্সিং কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক, একটা কিওয়ার্ড কোনটা, নার্সিং কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক। নার্সিং কনসেপ্টের মধ্যে কোনটা, সেন্ট্রাল ফোকাস কোনটা? সো প্রমোশন অফ হোলিস্টিক পেশেন্ট কেয়ার। এট লিস্ট আমরা হচ্ছে ফ্রেমওয়ার্কটার কাজ কি, ফ্রেমওয়ার্কটার কাজ হচ্ছে যে পেশেন্টের যে কেয়ার। স্লাইডটা একটু শো করলে ভালো হইতো। ভাইয়া স্লাইডটা অলরেডি দেখানো হচ্ছে, আপনার ফোনে হয়তো একটু প্রবলেম হচ্ছে। ভাইয়া একটা কথা বলতাম। ভাইয়া এখানে স্লাইডটা কিন্তু শো করতেছে না, আপনার ক্যামেরাটা শো করতেছে, আপনারই দেখা যাচ্ছে। হ্যালো ভাইয়া। হ্যাঁ ভাইয়া, স্লাইড গুলো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিলে সেখান থেকে আমরা ফাইলটা ওপেন করে কলমে ইমেজ করে ক্লাসটা করতে পারতাম। এভাবে আসতেছে না ভাইয়া স্লাইড গুলো আমাদের স্ক্রিনে। আচ্ছা অনেকেরই আসতেছে না তাই তো? জি ভাইয়া, আমাদের গ্রুপে স্লাইড গুলো দিয়ে দিয়ে তারপর আপনি স্যার আমাদেরও আসতেছে না অনেকক্ষণ যাবত। ঠিক আছে, ভাইয়া হোয়াটসঅ্যাপে পিডিএফ আকারে যেভাবে দিতেন ওইভাবে দিলেই ভালো হয়। আর না দেখে ক্লাস করতে সমস্যা হচ্ছে আমাদের। হ্যাঁ এটা বুঝতে পারছি, যাদের হচ্ছে প্রবলেম হচ্ছে তাদের তো প্রবলেম হবে, না দেখলে তো প্রবলেম হবে। সো
জি ভাইয়া, এভাবে ক্লাস করলে হয়তো আমরা কিছু বুঝতে পারবো না। এই জন্য ভাইয়া ফাইলগুলো পিডিএফ করে হোয়াটসঅ্যাপে দিয়ে দিলে আমরা এখনই সেটা ওপেন করে হচ্ছে কলমিন ইমেজ করে দেখতে পারতাম আর ক্লাসটা করতে পারতাম আর কি। ক্লাস না দেখলে কিভাবে করা সম্ভব? ওয়েট ওয়েট ওয়েট, বুঝতে পেরেছি। মানে এত কিছু বলতে দরকার নাই, না দেখলে কি প্রবলেমটা আমাকে বলবেন, জাস্ট সলিউশনটা আমাদের থেকে আসবে। এখন এর বাইরে কথা বললে তো অন্যদের প্রবলেম না, কারণ এখানে তো সবাই ক্লাস করতেছে, তাই না? তো অনেকে যারা বুঝতে পারছে, জাস্ট বাড়তি কথার দরকার নাই, জাস্ট আমাকে প্রবলেমটা বলবেন, আমি জাস্ট সলভ করে ট্রাই করবো। সেটাই ভাইয়া, প্রবলেমটা বলা হয়েছে, সলভটা আপনারা করেন এখন। স্যার আমাদের কি ওই যে আগে বইটা দিয়েছেন ওই বইটার মধ্যে কি এই ফান্ডামেন্টাল চ্যাপ্টারটা আছে? হ্যাঁ, বইয়ের মধ্যে আপনাদের যে বইটা আপনাদের কাছে আছে, যদি বই থাকে বই থেকে আপনারা দেখতে পারেন, বইয়ের মধ্যে এগুলো জিনিস কিছু কিছু আছে, হয়তো বা নাও পেতে পারেন, কিছু কিছু হ্যাঁ আছে। স্যার, কিছু কিছু পাচ্ছি না, কিছু কিছু পাচ্ছি না, এর জন্য আর কি জিজ্ঞেস করলাম। স্যার আমি কিন্তু একটা পুরাতন ব্যাচের স্টুডেন্ট, আমি পরীক্ষা দিতে পারিনি, আমার অ্যাডমিট আসেনি ঢাকা ডিসিএমটি কলেজে স্যার। বুঝতে পেরেছি। কি হলো বলুন? আচ্ছা, আপনাদের আগে যে ক্লাসগুলো হয়েছিল প্রত্যেকটা ক্লাস তো জুম মিটিং এ হয় না, প্রত্যেকটা ক্লাস ফেসবুকে হয়েছে, তাই না? জি। জুম মিটিং এ এই ফার্স্ট ক্লাস হচ্ছে, এমনি জুমে আগে মিটিং হতো। আচ্ছা, আমাদের ফেসবুকটা তাহলে বেটার ছিল, তাই না? জি স্যার, ওইটাই বেটার ছিল। জাস্ট এমনিতে ফেসবুকে কিছু ভাইয়া প্রবলেম বুঝি না হয়েছে, কিছু। বুঝবেন, আস্তে আস্তে বুঝবেন। এখন বুঝেন না বলেই তো আপনারা ক্লাস করতেছেন, তাই না? বুঝার জন্যই তো ক্লাস করতেছেন। না দেখে তো কিছু বোঝা যায় না। ভাইয়া জুম মিটিং এ অনেকে ফার্স্ট ক্লাস, তো এই জন্য একটু প্রবলেম হচ্ছে। আশা করি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ওটাই। ভাইয়া হচ্ছে এই ক্লাসগুলো হোয়াটসঅ্যাপ আগে থেকে দিয়ে রাখলে আমরা ক্লাসের সময় হচ্ছে স্লাইড গুলো ওপেন করে ক্লাসটা মিনিমাইজ করে করা যায় আর কি। এটা করলে হয়তো ভালো হয়, জুম মিটিং এর সমস্যা নেই। হ্যাঁ আমি ট্রাই করবো পরবর্তী যে ক্লাসগুলো হবে, পরবর্তী ক্লাসগুলো থেকে এটা করার জন্য, ঠিক আছে? জি ভাই, সেক্ষেত্রে হচ্ছে আমরা মানে দেখলাম এখন ট্রাই করে যে কল মিনিমাইজ করে অন্য অ্যাপেও যাওয়া যায়, সেক্ষেত্রে আমরা না হয় ফাইলটা ওপেন করে। হ্যাঁ, আমি একটু পরে কথা বলি, আমি ক্লাসের মধ্যে আছি। আচ্ছা, আমি ফান্ডামেন্টালস অফ নার্সিং, এটা ছিল আজকে। সাউন্ড কমে গেল কে? চলে আয়।
আচ্ছা, আপনাদের দেখেন আমি ফাইলটা অলরেডি দিয়ে দিয়েছি। হোয়াটসঅ্যাপ যে গ্রুপটা রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি অলরেডি ফাইলটা দিয়ে দিয়েছি। সো এটা পিপিটিএফ মানে পিপিটি ফরম্যাটে দিয়ে দিয়েছি আমি। তাহলে এটাকে নেক্সট ক্লাস থেকে তোমাদেরকে পিডিএফ করে দিয়ে দিব, ঠিক আছে? আজকে আপাতত এভাবে করো, যাদের প্রবলেম তারা একটু পরবর্তীতে ভিডিওটা দেখে নাও, ঠিক আছে? কারণ ভিডিও তো সবকিছু ক্লিয়ার থাকবে। আচ্ছা, আমরা তাহলে আজকে যেভাবে শুরু করেছিলাম ওভাবে জাস্ট একটু আজকে ম্যাচ করে নিই, ঠিক আছে? পরবর্তী দিন যাদের প্রবলেম হচ্ছে আজকে তারা আশা করি প্রবলেম হবে না, ঠিক আছে? ভাই এটা তো ভিউ হয় না, কিভাবে দেখবো? সবাই লিস্ট নিয়ে নিচ্ছে। কোনটা ভিউ হয় না? আপনি গ্রুপে যেটা দিলেন, হোয়াটসঅ্যাপে যেটা দিলেন এইমাত্র, ভিউ হয় না, দেখবো কিভাবে? এটা হচ্ছে পিপিটি ফাইল, ঠিক আছে? যাদের ল্যাপটপ আছে তারা পিপিটি ফাইলটা ওপেন করতে পারবে। আমি পরবর্তীতে পিডিএফ ফাইল করে আপনাদেরকে দিয়ে দিব। সো এখন ক্লাস টাইমের মধ্যে যদি পিডিএফ করতে যাই তাহলে আপনাদের ক্লাস টাইম লস হয়ে গেল না? এখন আপাতত যেই ক্লাসটা নিচ্ছি বুঝি না। আসলে ভাই আপনি বলতেছেন আমরা শুনতেছি, কিন্তু না দেখে আসলে ওইভাবে তো ক্যাচ করা সম্ভব হচ্ছে না। ভাই আমি কিছু বলতে পারি? আচ্ছা, সবাই একটু মিউট থাকেন তো, সবাই একটু মিউট থাকেন। আচ্ছা, একজন কথা বলেন, একজন বলেন। হ্যাঁ, হ্যালো ভাইয়া। বলেন। হ্যাঁ, আপনি যে পিপিটি যে ফাইলটা দিয়েছেন, যাদের ফোন আছে তাদের পিপিটি রিডার নামক যে এটা আছে, আপনার ওই সফটওয়্যার আছে, ওইটা ডাউনলোড দিলে তারা দেখতে পারবে, আদারওয়াইজ দেখতে পারবে না। আই থিংক তাদের ওইটা ইনস্টল করে দেখা। ওই জন্য আমি বলেছি যে আজকে ক্লাসটা যদি আমি এটা কনভার্ট করতে যাই তাহলে টাইম বেশি লাগবে, ঠিক আছে? কনভার্ট করতে করে আমরা দিতে হবে। কন্টিনিউ করে দেন, পরবর্তী ক্লাস থেকে আমরা করব। সবাই কাইন্ডলি মিউট করি, ঠিক আছে? জি ভাইয়া, মিউট করে কন্টিনিউ করলে তো হবে না, আমরা তো আগাতে পারবো না, তাই না? জি ভাইয়া, কন্টিনিউ করেন। আচ্ছা, কোথায় যেন ছিলাম? ফ্লোরেন্স নাইটিঙ্গেল। আচ্ছা, in which country did Florence Nightingale established her nursing school at Thomas Hospital in London? কোন কান্ট্রিতে ফ্লোরেন্স নাইটিঙ্গেল থমাস হসপিটাল ক্রিয়েট করে? এটা হচ্ছে সরি, হুইচ সেঞ্চুরি? মানে হচ্ছে 19th সেঞ্চুরি, মানে 19 শতকে। সেঞ্চুরি বলতে এখানে 19 শতক বোঝাচ্ছে। 19 শতকে ফ্লোরেন্স নাইটিঙ্গেল কি স্কুল করে? নার্সিং স্কুল নামে একটি এসটি থমাস নামক একটি হসপিটাল, মানে নার্সিং স্কুল ক্রিয়েট করে। এটা কোন হসপিটাল? লন্ডনের, ঠিক আছে? তারপর কি আছে? ডিউরিং হুইচ ওয়ার ডিড ফ্লোরেন্স নাইটিঙ্গেল গেইন প্রমিনেন্স ফর হার নার্সিং এফর্টস? কোন যুদ্ধের সময় ফ্লোরেন্স নাইটিঙ্গেল প্রমিনেন্স ফর দেয় নার্সিং সেবার প্রতি? কোন যুদ্ধে? ক্রিমিয়ান ওয়ার। এটা আমরা দেখেছি বেসিক যখন পড়েছিলাম, তখন আমরা দেখেছি। আচ্ছা, এরপরে কি আছে? হোয়াট ওয়াজ দ্য প্রাইমারি ফোকাস অফ ফ্লোরেন্স নাইটিঙ্গেলস নার্সিং ফিলোসফি? ফ্লোরেন্স নাইটিঙ্গেল ফিলোসফির প্রাইমারি ফোকাস কোনটা? প্রাইমারি ফোকাস হচ্ছে হোলিস্টিক পেশেন্ট কেয়ার, ঠিক আছে? আগের একটা এমসিকিউর সাথে কিন্তু রিলেটেড, ঠিক আছে? প্রথমটা কি আছে? সার্জিক্যাল প্রসিডিউর। সার্জিক্যাল প্রসিডিউরও কিন্তু আমরা ভুল করে দিয়ে আসতে পারি। হোলিস্টিক পেশেন্ট কেয়ার, এরপর কি আছে? অ্যাডমিনিস্ট্রেটিভ টাস্ক, ল্যাবরেটরি টেস্টিং, প্রত্যেকটাই কিন্তু নার্সিং কেয়ারের মধ্যে পড়ে, ঠিক আছে? বাট এখানে যেহেতু স্পেসিফিক করে বলে দিয়েছে যে প্রাইমারি ফোকাস অফ ফ্লোরেন্স নাইটিঙ্গেলস নার্সিং ফিলোসফি, মানে ফ্লোরেন্স নাইটিঙ্গেল যখন নার্সিং ফিলোসফি এস্টাবলিশ করে তো ওই সময়টাতে আসলে পেশেন্টের কোন বিষয়টার উপর গুরুত্ব দেওয়া হয়? সো বেসিক্যালি এখানে দেওয়া হচ্ছে হোলিস্টিক পেশেন্ট কেয়ারটাকে, ঠিক আছে? সো এই ছোট ছোট জায়গাগুলোতে কিন্তু আমাদের ভুল হয়ে থাকে, যার কারণে কিন্তু অনেকে কম্প্রিহেনসিভে ফেল করে চলে আসে। তো আমরা যখন এই জিনিসগুলো করবো তখন একটু ক্লিয়ারলি, একটু কনফিউজ যাতে কম হয়, আমরা সেইভাবে একটু ক্লিয়ারলি মানে কি বলবো, মানে ধারণাটা পুরোপুরি যাতে তোমার কাছে ক্লিয়ার হয় সেরকম ভাবে বিষয়টা জেনে তারপর করবো, তাহলে কি পরবর্তীতে আর কনফিউজ হওয়ার কোনো চান্স থাকবে না। আচ্ছা, নেক্সট হচ্ছে হুইচ অর্গানাইজেশন ফাউন্ডেড এডুকেশন ইন ইউনাইটেড স্টেট? মানে হচ্ছে 1896 সালে কোন নার্সিং প্রতিষ্ঠানটা, যেটা হচ্ছে ইউনাইটেড স্টেটে
একটা কি রোল মানে হচ্ছে মূল চালিকা শক্তি হিসেবে কাজ করে, সেটা হচ্ছে কি ন্যাশনাল লিগ অফ নার্সিং, NLN, ন্যাশনাল লিগ অফ নার্সিং। এটাতে এইবার একটা কোশ্চেন আসছে, ঠিক এরকম একটা কোশ্চেন কিন্তু এই বছর একটা প্রশ্ন ছিল। তো সবাই ওটা দিয়ে আসছে কি ANA, আমেরিকান নার্সেস অ্যাসোসিয়েশন, ঠিক আছে। অনেকে আবার দিয়ে আসছে WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, অনেকে ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ নার্সেস, এটা দিয়ে আসছে। সো বেসিক্যালি এটা হবে কি ন্যাশনাল লিগ অফ নার্সিং। সো ন্যাশনাল লিগ অফ নার্সিং কেন হবে, এটা কেন আমি আসলে এই অপশনটাই চুজ করবো কেন, কারণ হচ্ছে হুইচ অর্গানাইজেশন, এখানে বলছে কি কে রোল অফ স্ট্যান্ডার্ডাইজিং নার্সিং এডুকেশন ইন ইউনাইটেড স্টেট, মানে একটা নির্দিষ্ট একটা স্টেট হচ্ছে কি ইউনাইটেড স্টেট, মানে একটা নির্দিষ্ট রাষ্ট্র। তো একটা নির্দিষ্ট রাষ্ট্রের জন্য যদি নার্সিং এর অ্যাডভান্সমেন্টের জন্য কাজ করার কোনো অপশন থাকে, সেটা হচ্ছে ন্যাশনাল লিগ। এটা মাথায় রাখতে হবে, সেটা কি ন্যাশনাল লিগ, সেটা একটা রাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ। এখন যদি ইন্টারন্যাশনালি সেটা হয়, তো সেটা হতে পারে WHO, দ্যাট মিনস WHO হু কিন্তু ইন্টারন্যাশনালি কাজ করে, সো এটা হতে পারে ইন্টারন্যাশনালি। এটা হতে পারে ICN, ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ নার্সেস, ICN, সেটা যদি ইন্টারন্যাশনালি হয়ে থাকে। বাট এখানে স্পেসিফিক করে দিছে কোনটা, কে রোল নার্সিং এডুকেশন ইন ইউনাইটেড স্টেট। তোমার যদি মানে এই কোশ্চেনের অ্যান্সারটা নাও জানা থাকে যে 1896 সালে কোন অর্গানাইজেশন প্রতিষ্ঠা হয়েছে ইউনাইটেড স্টেটস, আমি কিভাবে এটা মনে রাখবো? মনে রাখার টোটালি দরকার নাই যে 1896 সালে ইউনাইটেড স্টেটে কি প্রতিষ্ঠা হয়েছে, আমার এটা টোটালি মনে রাখার দরকার নাই। আমাকে এখানে বুঝতে হবে কোনটা, আমাকে এখানে বুঝতে হবে যে একটা নির্দিষ্ট স্টেটে যদি আমাদের নার্সিং রিলেটেড কোনো স্ট্যান্ডার্ডাইজ প্রতিষ্ঠান থাকে। এক মিনিট, স্লাইডটা দেখা যাচ্ছে না ভাইয়া, কি বলছিলেন? স্লাইডটা দেখা যাচ্ছে না। স্লাইডটা তো অনেকে দেখতে পাচ্ছে এখানে, আপনি কিভাবে দেখতে পাচ্ছেন? ম্যাক্সিমাম স্টুডেন্ট দেখতে পাচ্ছে। জি ভাই দেখা যাচ্ছে। ভাইয়া দেখা যাচ্ছে না তো, ভাইয়া দেখা যাচ্ছে না, অনেকক্ষণ আগে থেকেই দেখা যাচ্ছে। আচ্ছা, আর মিউট রাখেন আপাতত, মিউট রাখেন, এটা মিউট রাখেন আপাতত, মানে কারো কথা বলার দরকার নেই, আমি একটু কথা বলি। মানে একটা প্রবলেম হলে আপনারা আসলে কি করেন, যে প্রবলেমটা আসলে কি হচ্ছে, কেন হচ্ছে, এই জিনিসটা আসলে চিন্তা করেন। প্রবলেমটা হচ্ছে মানে কি, আমাকে এটা বলতে হবে আগে মুখ দিয়ে, ঠিক আছে, এরকম একটা টেন্ডেন্সি হয়। সো দেখা যাচ্ছে না মানে কি, আপনি আপনার যে পরিচিত স্টুডেন্ট আছে তার কাছে একটু শুনেন, বা আপনি একটু চ্যাট বক্সে লিখে দেন যে তোমরা কেউ দেখতে পাচ্ছ কিনা, ঠিক আছে। তো ওরা যদি বলে যে না আমরাও দেখতে পাচ্ছি না, সবাই দেখতে পাচ্ছি না, তাহলে না তোমরা বলতে পারো না আমরা দেখতে পাচ্ছি না, তাহলে আপনারা এখানে কিছু চেঞ্জ করেন। তো এখানে যেহেতু আমার মানে কি বলবো 100-র মধ্যে যদি আমার 80% স্টুডেন্ট এখানে দেখতে পাচ্ছে, বাদ বাকি আমরা যদি ধরে নিলাম যে 2 জন না, আমরা যদি 10 জন স্টুডেন্ট দেখতে পাচ্ছি না, এই 10 জন স্টুডেন্টকে বারে বারে যদি আমি বলি যে ভাই দেখতে পাচ্ছি না, তাহলে ক্লাসটা কিভাবে কন্টিনিউ হবে? আপনারা নিজেরা একটু চিন্তা করেন বিষয়টা। তো এই সেন্সটা আমার মনে হয় যে প্রত্যেকের আসা উচিত, ঠিক আছে। যে আমি দেখতে পাচ্ছি না মানে আমি সরাসরি গিয়ে কমপ্লেন করবো, দেখতে পাচ্ছি না বলে সরাসরি আমি বলবো ভাই দেখতে পাচ্ছেন। মানে বিষয়টাকে আপনাদের নিজেদের মধ্যে বলেন না, এখানে তো আপনাদের SMS দেওয়ার বা কমেন্ট করার একটা অপশন আছে, তাই না? ওখানে আপনি লিখেন যে আপনারা সবাই দেখতে পাচ্ছেন কিনা। তো সবাই যদি দেখতে পায়, আমি দেখতে পাচ্ছি না, তার মানে আমার কোনো একটা প্রবলেম হচ্ছে, বা আমার এই ডিভাইস চালাতে কোনো একটা প্রবলেম হচ্ছে। এটা আপনাদের আসলে আমি জানি না কার কেমন কম। জাস্ট কন্টিনিউ করে আমি। সো আমি এই কোশ্চেনটার অ্যান্সার বুঝাতে পেরেছি যে 10 নম্বর কোশ্চেন অ্যান্সারটা আমাদেরকে কি করতে হবে, আমি কিন্তু ওইটা আমার মুখস্থ করার দরকার নেই যে 1896 সালে আমার কি কি হয়েছে। আমাকে বুঝতে হবে কি যে যেহেতু একটা নির্দিষ্ট স্টেট কোনটা, ইউনাইটেড স্টেট, মানে নির্দিষ্ট একটা রাষ্ট্র। সো নির্দিষ্ট একটা রাষ্ট্র যখন বলবে তখন সেটা ন্যাশনাল লেভেল থাকবে, তখন কিন্তু ইন্টারন্যাশনালি হবে না, ঠিক আছে। সো এই ক্ষেত্রে এটার অ্যান্সার হবে ন্যাশনাল লিগ ফর নার্সিং। এটা কিন্তু মানে গত কম্প্রিহেনসিভ পরীক্ষা আসছে, কিন্তু এই কোশ্চেনটা কিন্তু আমাদের গত কম্প্রিহেনসিভ এর আগেও কিন্তু এই কোশ্চেনটা আমাদের এখানে ছিল, ঠিক আছে। যারা আগে ক্লাস করেছে তারা হয়তো বা জানে। আচ্ছা, question number 11, who is known for her contributions to public health nursing and the establishment of the Henry Street settlement in New York City? আচ্ছা, এটা জাস্ট একটু ডিপের কোশ্চেন, এই ধরনের কোশ্চেন আসলে নাও আসতে পারে। এটা হবে লিনিয়াল ওয়ার্ল্ড, ঠিক আছে। লিনিয়াল ওয়ার্ল্ড হচ্ছে নিউ ইয়র্ক সিটিতে সর্বপ্রথম হচ্ছে পাবলিক হেলথ নার্সিং এর উপর একটা কন্ট্রিবিউশন এস্টাবলিশ করে। আচ্ছা, এরপর আছে কোশ্চেন নাম্বার, in what year was the publication of the Institute of
medicine IOM report the future of nursing leading changes advancing health কত সালে আইএমও রিপোর্টটা করে? এটা 2010 সালে। আচ্ছা, এটা একটু মুখস্থ বিষয়, সেটা একটু মনে রাখতে হবে যে আইএমও রিলেটেড যদি কোনো কোশ্চেন আসে কি কোন বছর আইএমওটা পাবলিকেশন হয় অ্যাজ এ ইনস্টিটিউশন ফর ফিউচার নার্সিং, এটা হচ্ছে 2010। ক্লিয়ার? সো আমরা বেশ কিছু বেস্ট অ্যান্সার অলরেডি সব করেছি। সো আমার মনে হয় যে এই বেস্ট অ্যান্সার গুলা যদি তোমরা ভালোভাবে পড়ো, আমার মনে হয় এখান থেকে কিছু কোশ্চেন তোমরা অবশ্যই কমন পেতেও পারো, বাট যদি এগুলো পড়ো আমার মনে হয় যে কমন না পেলেও এখান থেকে তোমরা অ্যান্সার করে আসতে পারবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে কি আছে? মাল্টিপল অ্যান্সার কিছু কোশ্চেন আছে। সো মাল্টিপল অ্যান্সার কোশ্চেনের মধ্যে ফার্স্টে যদি দেখি হু ইজ দ্য কন্ট্রিবিউশনস ডিউরিং দ্য ক্রিমিয়ান ওয়ার, কে কি কন্ট্রিবিউট করে ক্রিমিয়ান ওয়ারের সময়? তিনজন ব্যক্তি ক্রিমিয়ান ওয়ারের সময় কন্ট্রিবিউশন রাখে। ফ্লোরেন্স নাইটিঙ্গেলের পাশাপাশিও, ফ্লোরেন্স নাইটিঙ্গেলের নামটা সবাই জানে, ফ্লোরেন্স নাইটিঙ্গেলের পাশাপাশি দুইজন ব্যক্তি, একজন হচ্ছে স্কলি, একটা হচ্ছে উইল স্কলি তো উচ্চারণ হবে, নামটা আসলে ওদের নামটা কেউ উচ্চারণ করে এটা আসলে ডিফিকাল্ট, সো ডিফিকাল্ট। ম্যারি সিকলি বা এরকম টাইপের হয়তো বা হবে, ম্যারি সিকলি। একটা হচ্ছে কি সরোনা ট্রুথ, ম্যারি স্কলি, সরোনা ট্রুথ, ফ্লোরেন্স নাইটিঙ্গেল পাশাপাশি ক্রিমিয়ান ওয়ারে এরাও কিন্তু ভূমিকা রাখে। আচ্ছা, এই জিনিসটা কিন্তু আমাদের জেনে রাখতে হবে, এটা অবশ্যই আসতেই পারে। আচ্ছা, ইন হোয়াট ইয়ার ডিড ফ্লোরেন্স নাইটিঙ্গেল এস্টাবলিশ আ নার্সিং স্কুল, মানে কত সালে ফ্লোরেন্স নাইটিঙ্গেল নার্সিং স্কুলটা এস্টাবলিশ করে? এখানে কোশ্চেন নাম্বার হবে বি, 1860 সালে। এটা আমাদের বেস্ট অ্যান্সারের মধ্যে ছিল। আচ্ছা, এরপর কি আছে? হুইচ ইনফ্লুয়েন্সিয়াল nurse pioneered the concept of holistic nursing care and environmental adaptation. Which influential nurse pioneered the concept of holistic nursing care and environmental adaptation? কি হবে? ফ্লোরেন্স নাইটিঙ্গেল, ভার্জিনিয়া অ্যান্ডারসন এন্ড লিলিয়ান ওয়াল্ড। আচ্ছা, এটা নামগুলো আসলে অত বুঝে পড়ার কিছু নাই, এগুলো জাস্ট একটু মনে রাখার ট্রাই করতে হবে, এটা ছাড়া কোনো ব্যতিক্রম কোনো রুলস নাই। ঠিক আছে? সো আমরা ট্রাই করবো যে জিনিসগুলো আসলে তোমাদের মনে রাখার জন্য কোনো শর্টকাট আছে সেগুলো বলার জন্য, যে জিনিসগুলো ওয়ে না সেগুলো তো আসলে বলারও কিছু নাই। ঠিক আছে? আচ্ছা, সেম কোশ্চেন নাম্বার 4 একই, আমাদের ওই কোন যুদ্ধে সেটা মনে রাখতে হবে। আচ্ছা, এরপরে যদি আসি, আচ্ছা, who is recognized as the first rate African American nurse in United States? United States ফার্স্ট ট্রেন আফ্রিকান নার্স হিসেবে কারা কাজ করে? ফার্স্ট ট্রেন আফ্রিকান নার্স হিসেবে হচ্ছে ম্যারি এলিজা মনিব্রিস, এরা তিনজন ব্যক্তি কাজ করে থাকে। এরপর কি আছে? হুইচ নার্স ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য এস্টাবলিশমেন্ট অফ দ্য হেনরি স্ট্রিট সেটেলমেন্ট অ্যান্ড দ্য ভিজিটিং নার্স সার্ভিসেস। জিনিস আসলে মজার বিষয় আপনার। ঠিক আছে? এছাড়া কিছু বিষয় না এখানে বোঝানো। আচ্ছা, মেইন বিষয় হচ্ছে আজকে আমাদের টপিক এই পর্যন্তই ছিল। পরবর্তী ক্লাস বেসিক কনসেপ্ট অফ নার্সিং পরবর্তী ক্লাসে আমরা বুঝিয়ে দিব, এবং তার আগে আজকে আমরা আপনাদেরকে পিডিএফটা দিয়ে দিব, গ্রুপে পিডিএফ আকারে দিয়ে দিব, সমস্যা নাই। তো আপনারা পিডিএফটা পড়ে নেবেন। আর যে ভিডিওটা এখন রেকর্ড হলো, ঠিক আছে, যদি আপনারা যারা দেখতে পান নাই স্লাইডটা, সো আশা করি স্লাইডটা দেখতে পাবেন। ঠিক আছে? তাদের মাথা ব্যথা করার কিছু নাই যে অনলাইন সেক্টর আমি পারলাম না, আমি বুঝলাম না কিছু, আমার হয়তো বা পাস হবে না, এরকম ভেঙে পড়ার কিছু না। ঠিক আছে? এটা একদিন মাত্র জুম কি বলে গুগল মিটে ক্লাস হয়েছে, সো এই ক্ষেত্রে ভেঙে পড়ার কিছু নাই, ভয় পাওয়ার কিছু নাই। ঠিক আছে? তো আরো ক্লাস পাবেন, বহু ক্লাস এখনো সামনে আছে, সবে মাত্র শুরু। ঠিক আছে? অত ভেঙে পড়ার কিছু নাই। আর গত বছর যারা আমাদের সাথে ছিল, অনলাইনে ক্লাস করেছে, অনলাইনে আমাদের সাথে ছিল, সো আমাদের এখান থেকে যারা পড়েছে, যারা পরীক্ষা দিয়েছে, পাশের হারটা ম্যাক্সিমাম ছিল। ঠিক আছে? আনফরচুনেটলি অনেকে হয়তো পাস করেনি, আমি বলবো না যে একেবারে 100%, বাট পাশের হারটা ম্যাক্সিমাম ছিল, এবং এখান থেকে যথেষ্ট তারা হেল্প পেয়েছে এবং আমাদেরকে ফিডব্যাক পরবর্তীতে দিয়েছে। পার্সোনালি অনেকে ফিডব্যাক দিয়েছে যে ভাইয়া আপনাদের কারণে এই হয়েছে সেই হয়েছে। তো যাই হোক, বিষয়টা হচ্ছে ভয়ের কিছু নাই, এক কথা যেটা। তো যদি এই ক্লাস আজকে অনেকের প্রবলেম হয়ে থাকে, আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত, কারণ ক্লাসের মধ্যে
ইন্টারাকশন করলে আসলে অনেক সময় মেজাজ ধরে রাখা যায় না বা অনেক সময় রাগ হয়ে যায়। বিষয়টা সবার জন্যই পেইনফুল। তো আমি মনে করি যে পরবর্তী ক্লাস থেকে হয়তো বা আমরা ফেসবুকটাতে দেখা করতে পারবো। যদি দেখা করতে না পারি তাহলে আমি মনে করি যে একটু নেটওয়ার্ক কভারেজ ভালো যাদের আছে তাদের প্রবলেম হবে না, ঠিক আছে? আর যাদের একটু এটা হ্যান্ডেল করতে প্রবলেম, কাইন্ডলি একটু শিখে নেবেন, আর না হলে আমরা অবশ্যই ফেসবুকে ফেরে ট্রাই করবো। হ্যাঁ জি বলেন। স্যার পরবর্তী ক্লাসটা মনে হচ্ছে যে আমাদের এই টপিকটা নিলেই ভালো হবে, কারণ আমরা হচ্ছে 90%ই দেখতে পাইনি, আর হচ্ছে ক্লাসটা তো তাহলে স্যার বুঝতে পারবো না, এটা খুবই স্বাভাবিক। আর হচ্ছে তো আমরা যেহেতু পড়ার যেখানে এখানে আসা, তো সেই পড়াটাই যদি না বুঝি তাহলে আমাদের জন্য সেটাই মেজর প্রবলেম। নেক্সট টাইম যদি আচ্ছা, আমাদের এই ক্লাসটা আবার রিভিউ করেন খুবই ভালো হবে। আপনার নাম কি? আপনি একটু কাইন্ডলি বলেন তো। স্যার আমার নাম শাকিলা জাহান। শাকিলা। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আপনার কমেন্টের জন্য অনেক অনেক ধন্যবাদ। এতক্ষণ মানে যে কথাগুলো বললাম এই কথাগুলো হয়তো আপনি বুঝতে পারেন, মানে এই লাস্ট মোমেন্টে, মানে ক্লাস শেষে লাস্ট মোমেন্টে আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো হয়তো আপনি বুঝতে পারেন না। যাই হোক, যারা আজকে ক্লাসে বুঝতে পারেন নাই আমি তাদেরকে রিকোয়েস্ট করবো কাইন্ডলি ফেসবুকে আমাদের এই ভিডিওটা আপলোড করা হবে এবং ভিডিওতে আমাদের স্লাইড গুলো অবশ্যই দেখানো হবে, স্লাইড গুলো থাকবে, ঠিক আছে? So আপনারা ওখান থেকে ডিরেক্ট স্লাইডও দেখতে পারবেন, ক্লাসও শুনতে পারবেন, এবং আপনারা যে মাঝে মধ্যে ইন্টারাকশন করছেন এটাও শুনতে পারবেন। বুঝতে পেরেছেন? যারা নতুন, যারা এই গুগল মিটে নতুন, So আমি মনে করি যে আজকে ক্লাসটা যদি ভিডিওতে দেখেন তখন আপনারা বুঝতে পারবেন যে না পরবর্তীতে আমাদের দ্বারা পসিবল, ঠিক আছে? তখন আর রিপিটের কথা বলবেন না, যদি রিপিট দরকার হয় আমি রিপিট নিব, ঠিক আছে? ভয়ের কিছু নাই। সো বি স্ট্রেংথ, শক্তি রাখেন, ঠিক আছে? ভালো থাকেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম।